সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত। আমি আকিমা আক্তার, প্রভাষক মার্কেটিং, ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি নবম শ্রেণীর চতুর্থ অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসায়ী অধ্যায় আজকে আমরা জেনে নিব যৌথ মূলধনী ব্যবসায় বা কোম্পানির সংগঠন কাকে বলে, কোম্পানির সংগঠন বা যৌথ মূলধনী ব্যবসার বৈশিষ্ট্য এবং যৌথ মূলধনীর গঠন প্রক্রিয়া সম্পর্কে জেনে নেব। তাহলে চলো আমরা জেনে নিই যৌথ মূলধনী ব্যবসায় বা কোম্পানির সংগঠন কাকে বলে। কোম্পানির সংগঠন হলো আইন দ্বারা সৃষ্ট পৃথক অস্তিত্ব সম্পূর্ণ কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী এবং সীমিত দায়ের এমন এক ধরনের প্রতিষ্ঠান যেখানে কতিপয় ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে যৌথভাবে মূলধন বিনিয়োগ করে থাকে। সর্বপ্রথম কোম্পানি আইন পাশ হয় ব্রিটেনের 1844 সালে দ্য জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট 1844 নামে পরিচিত ছিল। 1913 সালে কোম্পানি আইন চালু হয় আবার নতুন করে। বর্তমানে বাংলাদেশের সকল কোম্পানি আইন ব্যবসা 1944 সালের আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে। তাহলে 1944 সালে কোম্পানি আইনে কোম্পানি বলতে কী বোঝাচ্ছে? অর্থ আইনের অধীনে গঠিত নিবন্ধিত কোনো কোম্পানি অথবা বিদ্যমান কোনো কোম্পানিকেই বোঝানো হয়ে থাকে। তাহলে দেখো, খেয়াল করো যে 1994 সালে আইন দ্বারা যৌথ মূলধনী কোম্পানিকে কী বোঝানো হয়েছে? যে বাংলাদেশের সকল কোম্পানি ব্যবসা 1994 সালের আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে। 1994 সালের কোম্পানি আইনে কোম্পানি বলতে অত্র আইনের অধীনে গঠিত পরিচালিত নিবন্ধিত কোনো কোম্পানি অথবা বিদ্যমান কোনো কোম্পানিকে বোঝায়, যা মূলত কোম্পানি গঠন হলো আইন দ্বারা সৃষ্ট পৃথক অস্তিত্ব সম্পূর্ণ কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী এবং সীমিত দায়ের এমন এক ধরনের প্রতিষ্ঠান যেখানে কতিপয় ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে যৌথভাবে মূলধন নিয়োগ করে থাকেন। তাহলে আমরা সহজেই বুঝে নিতে পারলাম যে যৌথ মূলধনী ব্যবসা কী বা কোম্পানির সংগঠন কী। এটা সর্বপ্রথম কোথায় আইন পাশ হয়? ব্রিটেনে 1844 সালে। এবার আমরা জেনে নিব যৌথ মূলধনী ব্যবসার বৈশিষ্ট্য। যৌথ মূলধনী ব্যবসার কিছু নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আইনগত শিষ্ট। যৌথ মূলধনী ব্যবসায় তোমার পরিচালনার ক্ষেত্রে বা যৌথ মূলধনী ব্যবসা যদি তুমি প্রতিষ্ঠা করতে চাও, সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে? আইনের সাহায্য নিতে হবে। এটা আইন দ্বারা সৃষ্ট। কোম্পানি আইনের আওতায় এ ব্যবসায় গঠিত হয়। আইন প্রক্রিয়ার অধীনে গঠিত হয় বলে এর গঠন জটিল আনুষ্ঠানিকতা পূর্ণ। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 50 জন, আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন সদস্যের সংখ্যা হচ্ছে 7 জন এবং সর্বোচ্চ সংখ্যা শেয়ার দ্বারা সীমাবদ্ধ। কোম্পানি ব্যবসা একটি স্বেচ্ছামূলক প্রতিষ্ঠান। অংশীদারি কোম্পানি যৌথ মূলধনী ব্যবসা হচ্ছে একটি স্বেচ্ছামূলক প্রতিষ্ঠান। সদস্য যে কেউ ইচ্ছে করলে শেয়ার হস্তান্তরের মাধ্যমে সহজে ব্যবসায় থেকে বিদায় নিতে পারে, আবার কেউ ইচ্ছে করলে শেয়ার ক্রয়ের মাধ্যমে সদস্যপদ লাভও করতে পারে। অপর একটি বৈশিষ্ট্য হচ্ছে কোম্পানি ব্যবসার অপর একটি বৈশিষ্ট্য হচ্ছে কি? কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী। আইনের দ্বারা সৃষ্টি বলে ব্যবসায় কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী। কৃত্রিম ব্যক্তি সত্তা বলতে বোঝায় ব্যক্তি না হয় ব্যক্তির নামে আইনগত মর্যাদা অধিকার অর্জন, অর্থাৎ ব্যক্তি নামে কী করবে? ব্যক্তি ন্যায় আইনগত মর্যাদা লাভ করবে এবং এটি কী করে? অধিকার অর্জন করা যায়। কোম্পানির অপর একটি বৈশিষ্ট্য হচ্ছে বিলুপ্তি। আইনের মাধ্যমে কেউ যদি কোম্পানির বিলুপ্তি ঘটাতে চায় বা স্থায়িত্ব রাখতে চায়, তখন তাকে কী করতে হবে? আইনের মাধ্যমে আনুষ্ঠানিকতার মাধ্যমে বিলুপ্তি ঘটাতে হবে। কৃত্রিম ব্যক্তি কোম্পানি সংগঠনের আরেকটা হচ্ছে কৃত্রিম ব্যক্তি হওয়ার কারণে কোম্পানি একটি সিল ব্যবহার করতে হয়। যৌথ মূলধনী ব্যবসার ক্ষেত্রে একটি সিল ব্যবহার করা হয়। কোম্পানির সকল কাজে এই সিল ব্যবহার বাধ্যতামূলক। এরপর আসো শেয়ার। যৌথ মূলধনী ব্যবসার অপর একটি বৈশিষ্ট্য হচ্ছে শেয়ার। আইনগতভাবে কোম্পানির মূলধনকে কতগুলো সমান অঙ্কের ক্ষুদ্র এককে ভাগ করা হয়। এগুলোর প্রত্যেকটিকে কী বলা হয়? ক্ষুদ্র ক্ষুদ্র এককে প্রত্যেকটাকে বলা হয় শেয়ার। 18 বছরের ঊর্ধ্বে যে কোনো ব্যক্তি এবং যে কোনো প্রতিষ্ঠান শেয়ার কিনে সদস্যপদ লাভ করতে পারে। এরপর হচ্ছে ব্যবস্থাপনা। কোম্পানি ব্যবসার ক্ষেত্রে কোম্পানি মালিকানা থেকে ব্যবস্থাপনা সম্পূর্ণ আলাদা। মালিকানা বা অংশীদারি ব্যবসার মতো মালিকানা সরাসরি ব্যবস্থাপনায় অংশগ্রহণ করে না। ব্যবস্থাপনার দায়িত্ব থাকে বেতনভুক্ত একটি পক্ষের উপর। পরিচালক বা মালিকগণ নীতি নির্ধারণের কাজে অংশগ্রহণ করে থাকেন। অংশীদারি কোম্পানির ন্যায় কোম্পানি ব্যবসায়ের সদস্যদের দায় সীমিত। অংশীদারি ব্যবসার হচ্ছে দায় অসীম, কিন্তু কোম্পানি ব্যবসার দায় কি? সীমিত। এক মালিকানা বা অংশীদারি ব্যবসার মতো অসীম দায় না। সদস্যদের দায় সাধারণত মূল্য প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ। কোম্পানি ব্যবসার পরিচালনার ব্যবস্থাপনায় গণতান্ত্রিক রীতিনীতি ও মূল্যবোধ অনুসরণ করা হয়।
শেয়ার মালিকগণ প্রত্যক্ষভাবে ভোট দিয়ে পরিচালনা পরিষদ নিয়োগ করেন এবং পরিচালকগণ কি করে থাকে? পরিচালনা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক ব্যবসায় পরিচালিত হয়ে থাকে। এবার আসো যৌথ মূলধনী ব্যবসায় বা কোম্পানির সংগঠনের প্রকারভেদ। যৌথ মূলধনী ব্যবসায় বা সংগঠনের প্রকারভেদকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, অপরটি হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন এবং সদস্য সংখ্যা সর্বোচ্চ 50 জনের সীমাবদ্ধ এবং যার শেয়ার অবাধ হস্তান্তরযোগ্য নয়, তাকে কি বলা হয় থাকে? প্রাইভেট লিমিটেড কোম্পানি। এই প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্যরা শেয়ার ও ঋণপত্র ক্রয়ের জন্য জনগণকে আমন্ত্রণ জানাতে পারে না এবং এদের পরিচালকের সদস্য সংখ্যা সর্বনিম্ন কতজন? ন্যূনতম 2 জন হতে হবে। পাবলিক লিমিটেড কোম্পানি, যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ, তাকে বলা হয় পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানির সদস্যরা শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ এবং শেয়ার ও ঋণপত্র জনগণের নিকট বিক্রি করতে পারে, শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। আইন অনুযায়ী এই কোম্পানির ন্যূনতম 3 জন পরিচালক থাকতে হবে। এবার আসো কোম্পানির গঠন প্রক্রিয়া। বাংলাদেশে প্রচলিত 1994 সালের কোম্পানি আইন অনুসারে কতগুলো ধারাবাহিক প্রক্রিয়া অনুসরণ করে কোম্পানি গঠন করতে হয়? কোম্পানি গঠন প্রক্রিয়াটি সাধারণত 4টি পর্যায়ে সম্পন্ন হয়ে থাকে। তাহলে কোম্পানি গঠন প্রক্রিয়া কয়টি পর্যায়ে সম্পাদিত হয়ে থাকে? 4টি পর্যায়ে। আমি বোর্ডে তোমাদের এই 4টি পর্যায়ে নাম লিখে দিচ্ছি। দেখো কোম্পানি গঠন প্রক্রিয়া কয়টি? 4টি। এক হচ্ছে উদ্যোগ গ্রহণ পর্যায়, 2 দলিলপত্র প্রণয়ন, 3 নিবন্ধন পত্র সংগ্রহ পর্যায়, 4 কার্যারম্ভ পর্যায়। তাহলে কোম্পানি গঠন প্রক্রিয়ার ক্ষেত্রে কয়টি প্রক্রিয়া অনুসরণ করতে হয়? 4টি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। 1 উদ্যোগ গ্রহণ পর্যায়, 2 দলিলপত্র প্রণয়ন পর্যায়, 3 নিবন্ধন পত্র সংগ্রহ পর্যায়, 4 কার্যারম্ভ পর্যায়। এবার আসো উদ্যোগ গ্রহণ পর্যায়ে। এ পর্যায়ে কোম্পানি গঠনে আগ্রহী ব্যক্তিগণ নিজেরা একত্রিত হয়ে কোম্পানির সম্ভাব্য নাম, কোম্পানির উদ্দেশ্য, কোম্পানির মূলধনের পরিমাণ, মূলধন সংগ্রহের উপায়, কোম্পানির ঠিকানা ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। উদ্যোক্তাগণ ব্যবসায়ী সংগঠনের নাম স্থির করে এবং নিবন্ধকের অফিস থেকে সে নামে ছাড়পত্র সংগ্রহ করার চেষ্টা করে থাকেন। এবার আসো কোম্পানি গঠন প্রক্রিয়ার দ্বিতীয় পর্যায়ে হচ্ছে দলিলপত্র প্রণয়ন পর্যায়। দলিলপত্র প্রণয়ন পর্যায়। এ পর্যায়ে কোম্পানির পরিচালকগণ কোম্পানির ব্যবসায় 2টি গুরুত্বপূর্ণ দলিলপত্র প্রণয়ন করেন। এক্ষেত্রে কয়টি গুরুত্বপূর্ণ দলিলপত্র প্রণয়ন করেন বা তৈরি করেন? 2টি। একটি হলো স্মারকলিপি, অন্যটি হলো পরিমেয় নিয়মাবলী। একটি হচ্ছে স্মারকলিপি, অপরটি হচ্ছে পরিমেয় নিয়মাবলী। স্মারকলিপিকে কোম্পানির মূল দলিল, সনদ বা সংবিধান বলা হয়। স্মারকলিপিকে এটি কিন্তু নৈতিক আসে। স্মারকলিপিকে কোম্পানির মূল দলিল, সনদ বা সংবিধান বলা হয়। এতে কোম্পানির গুরুত্বপূর্ণ বিষয় যেমন কোম্পানির নাম, নিবন্ধিত কার্যালয় ঠিকানা, উদ্দেশ্য, মূলধনের পরিমাণ, শেয়ার মালিকদের দায় দায়িত্ব, দেনা, ন্যূনতম চাঁদা ইত্যাদি বিষয় লিপিবদ্ধ করা হয়। অন্যদিকে পরিমেয় নিয়মাবলীতে কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত প্রয়োজনীয় সকল বিষয় এই পরিমেয় নিয়মাবলীতে লিপিবদ্ধ করা হয়ে থাকে। তাহলে আমরা জানতে পারলাম যে কোম্পানির 2টি গুরুত্বপূর্ণ দলিলপত্র প্রণয়ন করা হয়। একটি হচ্ছে স্মারকলিপি এবং অপরটি হচ্ছে পরিমেয় নিয়মাবলী। 3 নম্বর কোম্পানি গঠন প্রক্রিয়ার 3 নম্বর পর্যায়টি হচ্ছে নিবন্ধনপত্র সংগ্রহ পর্যায়। নিবন্ধনপত্র সংগ্রহ পর্যায়ে। এ পর্যায়ে কোম্পানি নিবন্ধনের জন্য নিবন্ধকের অফিস থেকে ফি দিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হয়। অবশ্যই কোম্পানিকে কী করতে হবে? কোম্পানি নিবন্ধনের জন্য নিবন্ধকের অফিসে ফি দিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় দলিলপত্র নিবন্ধকের নিকট জমা দিতে হয়। নিবন্ধক নির্ধারিত আবেদনপত্র সকল দলিলপত্র ও ফি পাওয়ার পর সকল কাগজপত্র যদি ঠিক থাকে এবং দলিলপত্র সেই কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে যদি দেখেন যে না তিনি সন্তুষ্ট, সকল কাগজপত্র ঠিক আছে, তখন কী করবে? নিবন্ধক সেই নিবন্ধন বইটিতে কোম্পানির নাম তালিকাভুক্ত করেন এবং নিবন্ধনপত্র প্রদান করেন। এই পত্র পাওয়ার পর প্রাইভেট লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে। পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরু করার জন্য নিবন্ধকের নিকট থেকে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হবে। অর্থাৎ নিবন্ধনপত্র পাওয়ার পর প্রাইভেট লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারবে, কিন্তু পাবলিক লিমিটেডকে কী করতে হবে? নিবন্ধকের নিকট থেকে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হবে। এবার আসো কোম্পানি গঠন পর্যায়ের শেষ পদক্ষেপটি হচ্ছে কি? কার্যারম্ভ পর্যায়।
কার্যারম্ভ পর্যায়ে পাবলিক লিমিটেড কোম্পানিকে কার্যারম্ভের অনুমতিপত্র পাওয়ার জন্য ন্যূনতম চাঁদা সংগ্রহের ঘোষণাপত্র এবং জনসাধারণের নিকট শেয়ার বিক্রয়ের ঘোষণাপত্র, কিছু গুরুত্বপূর্ণ দলিলপত্র সংগ্রহ করতে হয়। এক্ষেত্রে কী করতে হয় দেখো, পাবলিক লিমিটেড কোম্পানিকে কার্যারম্ভের অনুমতি সংগ্রহের জন্য ন্যূনতম চাঁদা সংগ্রহের ঘোষণাপত্র এবং জনগণের নিকট শেয়ার বিক্রয়ের ঘোষণাপত্র সহ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র কী করতে হবে, আবেদন করতে হবে। সব কাগজপত্র ঠিক থাকলে নিবন্ধক কী করবেন, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে যদি দেখেন না কাগজপত্র সব ঠিক আছে, তাহলে নিবন্ধক সেগুলো সন্তুষ্ট হলে কাগজপত্র দেখে পড়ে তিনি সন্তুষ্ট হলে পাবলিক লিমিটেড কোম্পানিকে কার্যারম্ভের অনুমতিপত্র প্রদান করতে থাকেন। এই কার্যারম্ভ অনুমতিপত্র পাওয়ার পরই পাবলিক লিমিটেড কোম্পানি ব্যবসা শুরু করতে পারবেন, অথবা কি কার্যারম্ভের অনুমতিপত্র না পাওয়া পর্যন্ত পাবলিক লিমিটেড কোম্পানি ব্যবসা শুরু করতে পারবে না। তাহলে যে কার্যারম্ভের অনুমতিপত্র পাওয়ার পরে পাবলিক লিমিটেড কোম্পানি তার ব্যবসায় শুরু করতে পারবে, পরিচালনা শুরু করতে পারবে। তাহলে এই যে পর্যায়ক্রমিক 4টি পর্যায়ে কোম্পানি গঠন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে থাকে। তাহলে কোম্পানি গঠন করতে গেলে তার এই 4টি পর্যায়ে কী করতে হবে, তাকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পাদন করে কোম্পানি গঠন প্রক্রিয়া নিষ্পন্ন করতে হবে। তো শিক্ষার্থী, আজকে তোমাদের এই পর্যন্ত এবং তোমাদের বাসার কাজ থাকবে সমবায় সমিতির ধারণা, সমবায় সমিতি বা সমবায় সংগঠনের বৈশিষ্ট্য, এগুলো তোমাদের বাড়ির কাজ, তোমরা বাসায় পড়ে নিবা। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।